শ্রী মায়ের পদপ্রান্তে। চতুর্থ খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। উদ্বোধন কার্যালয়, কলকাতা। যাই হোক, ললিতবাবুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষায় গিয়েছি। আমার এবং মায়ের যে আত্মীয়ের নিমন্ত্রণ, সে যে লোক নয়, রাধুর স্বামী মনমথ। তখন ললিতবাবুর বাড়িতে ললিতবাবু নেই। ললিত গৃহিণী প্রচণ্ড পর্দানসীন। বাড়ির কর্তা না থাকলে আর কে সাড়া দেবে? ঠিকে ঝি কাজ সেরে চলে গিয়েছে। পরে জেনেছিলাম আমাদের জন্য ললিতবাবু তখন দোকানে দই মিষ্টি কিনতে বেরিয়েছিলেন। 2-4 বার ডাক দিয়ে ও সদরের কড়া নেড়ে যখন গৃহস্বামীর সাড়া মিলল না, তখন আমার সঙ্গীর মেজাজ উঠল সপ্তমে। জমিদার পুত্র বলে কথা, তার উপর মায়ের জামাই। যত বলি আর খানিকটা দেখুন, হয়তো ললিত দাদা বাজারে বেরিয়েছে কাছেই, কিন্তু শোনে কে? আমাকে হাত ধরে টেনে উদ্বোধনে চলে এলো। বলল, ললিতদার এটা খুব অন্যায়। বাসা ছেড়ে বাইরে গেলেন, আমরা তাঁর নিমন্ত্রিত অতিথি। এদিকে বেলা পড়ে গেছে। উদ্বোধনে এসে নিজেও খেলে না, আমাকেও খেতে দিলে না। এদিকে ললিতদা বাসায় ফিরেছেন। শুনলেন দরজায় ডাকাডাকি করে আমরা ফিরে গেছি। তখনই ছুটে উদ্বোধনে এসে একেবারে সরাসরি সুপ্রিম কোর্টে মার কাছে ব্যাপারটা পেশ করলেন। মা, তুমি ওদের আচ্ছা করে বকুনি দাও তো। বেয়াড়া ছেলে। আমি একটু গেছি দোকানে মিষ্টি আনতে। তোমার বৌমাকে তো জানো, কারো সামনে বাইরে বেরোয় না। একটু তো অপেক্ষা করবে। আমি তো তক্ষুনি ফিরে এসেছি। কাঠফাটা রোদ্দুর, গ্রীষ্মকাল। ভদ্রলোক বলতে বলতে কেঁদে ফেলেছিলেন। তার হেতু আমার চলে আসার থেকেও আমার সঙ্গীটির চলে আসা। সে যে তার গুরুবংশীয়া স্বামী। ললিতকে ঠান্ডা করে মা বাসায় পাঠিয়ে দিয়ে বললেন, ওদের এক্ষুনি আবার পাঠাচ্ছি, ওরা খেয়ে আসবে। তুমি বাবা নিশ্চিন্ত হয়ে যাও। আহা, বাছারা আমার খামোকা খেতে বলে কি ছকমারি। তারপরই সঙ্গে সঙ্গে আমার ডাক পড়ল। মনমথকে কিছু বললেন না। এ যেন ঝিকে মেরে বউকে শেখানো গোছের। আমি ওই একবারই মায়ের কাছে বকুনি খেলাম। এখন বুঝছি ওই থেকে আমার মহাকল্যাণ হয়ে গেল। মার বকুনির মাধ্যমে আমার চরিত্রের কাঠামোয় দুষ্ট স্রোতের বিরুদ্ধে সাঁতার দেওয়ার শক্তি শক্তিময়ী আদ্যাশক্তি তৎক্ষণাৎ দিয়ে দিলেন। এত দয়া তখন কি বুঝি? ঠাকুর ঘর বা তাঁর নিজের ঘরের রাস্তার দিকের বারান্দায় আমাকে আলাদা ডেকে নিয়ে তীব্র তিরস্কার। এই কি তোমার লেখাপড়া শেখা? কলেজে পড়ো, কলেজে পড়ে তোমার এই বুদ্ধি? ললিত বাড়ি না ফেরা পর্যন্ত তুমি জোর করে খানিকটা অপেক্ষা করতে পারলে না? কি তোমার তাড়া ছিল? ছুটির দিন ও না হয় গণ্ডমুখ্য, গোয়ার, গাঁওয়ার, ওকে তো কিছু বলা চলবে না। মায়ের কাছে লজ্জায় অধোবদন। ভক্তবৎসলা মার যে সব দিকেই সমান নজর, অসম্ভব তালবোধ। তক্ষুনি আবার শরৎ মহারাজকে হুকুম হলো, এদের দুজনকে নিয়ে তুমি নিজে এক্ষুনি ললিতের বাসায় গিয়ে খেয়ে এসে ললিতকে ঠান্ডা করে এসো বাবা। মনঃক্ষুণ্ণ ক্ষুব্ধ ললিতকে চক্রবৃদ্ধি হারে সুদে আসলে পূর্ণ বিপুলভাবে খুশি করার আয়োজন। আদেশ মতো তৎক্ষণাৎ সৃষ্টিধর পরম আজ্ঞাবহ নিরভিমান শরৎ মহারাজ তাই করলেন। সত্যি মাতা পুত্রের এ এক অপূর্ব দিব্য সম্পর্ক। শরৎ মহারাজেরও মজা দেখলাম।
জামাতা মন্মথকে সামনে রেখে আমাকেই ভর্ৎসনা। গীতার নজির বললেন, সঙ্গ থেকে যা কিছু কুপ্রবৃত্তি সব সঞ্জাত, তা থেকে ক্রোধ ও মোহের উদ্ভব। তারপর একে একে ধাপে ধাপে নিচে নেমে যাবে। তারপর স্মৃতি বিভ্রম, তা থেকে বুদ্ধিনাশ, পরিণামে প্রণশ্বতী। মুখটি বুজে ললিত দাদার কাছে ক্ষমা চেয়ে নিমন্ত্রণ খেয়ে ফেরা হলো মায়ের বাড়ি। সঙ্গীটি আমার চেয়ে বয়সে বড়। ললিত শেষমেশ আহ্লাদে আটখানা। আমি কি হেলনা ফেলনা ভক্ত? কি বলে, আমার সঙ্গে চালাকি? মা যে আমার হাত ধরে রয়েছেন। ললিত মাকে তুমি জবানিতে বরাবর বাক্যালাপ চালাত। গোঁফের বহরের দরুন কাইজা চ্যাটার্জি বলে তাকে ডাকা হতো। মায়ের নামে ললিতবাবু অসম্ভবকে সম্ভব করেছেন। আমার জীবন তার দৃষ্টান্তস্থল। 1916 সালের পুজোর ছুটির আগে হেডমাস্টার স্বনামধন্য রসময়বাবু হিন্দু স্কুলে তাঁর ঘরে ডেকে বললেন, তোদের কত আগে সব সাবধান করেছি, বয়স যদি ভুল লেখা থাকে তো শুদ্ধ করে নে এই বেলা, দরখাস্ত করে প্রমাণ দিয়ে। এখন টেস্ট সামনে, স্কুল কমিটি যা নাম পাঠিয়েছে তাতে তোরও কম হচ্ছে, এবার ম্যাট্রিক দিতে পারবি না। আমি তো সঙ্গে সঙ্গে ভ্যাক করে খানিকটা কেঁদেই ফেললাম প্রথমেই। অনাথ বালক, গার্জেন বলতে সন্ন্যাসী, ফ্রি পড়ি, মায়ের বাড়িতে থাকি, সর্বনাশ। কে আছে? ললিত দাদাকে বললাম, ও ললিত দাদা, এর কোনো উপায় হয়? সকালবেলা মাকে প্রণাম করবার পর ললিতবাবু বললেন, মা, এটাকে ভালো করে আশীর্বাদ করো তো। এবার পরীক্ষা দিতে না পারলে লেখাপড়া সব পণ্ড। মা সঙ্গে সঙ্গে মাথায়, চিবুকে, পিঠে হাত বুলিয়ে বললেন, ঠিক হবে ললিত, তুমি চেষ্টা করো। আর পায় কে? তাঁর মামা গিরিশ মুখার্জি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। লম্বা দশাশই দেহ, সমুন্নত সংযত চরিত্র, ধীমান। শরৎ মহারাজের চিঠি নেওয়া হলো। তাতে পরিষ্কার লেখা ছিল, ছেলেটির আগামী মার্চে 16 বছর কয়েক মাস বয়স হবে। এ বিষয়ের সত্যতায় আমিই সাক্ষ্য। সেই চিঠির আরেকটি বাক্য এখনো মনে আছে, উই রিমেম্বার ইয়োর সেন্টলি ফাদার হু ইউজ টু ভিজিট দ্য মাস্টার। শ্রী রামকৃষ্ণের নিকট আগত আপনার সাধু সদৃশ পিতৃদেবকে খুব মনে পড়ে। ঈশানবাবুর এত দরাজ হৃদয় ছিল যে তিনি ঋণ করে দান করতেন। স্বামীজি তাই বলতেন, বিদ্যাসাগরের চেয়ে ঈশানবাবু বড় দাতা এক হিসেবে। যাই হোক, উপাচার্য দেবপ্রসাদের কাছে গিরিশবাবু সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে হাজির হলেন। রোগা লিকলিকে চেহারা দেখে দেবপ্রসাদবাবু বললেন, মিস্টার মুখার্জি, দ্য বয় হার্ডলি লুকস 16। 16 বছর বয়স বলে মনে হয় না। কিন্তু সেখানে শ্রী শ্রী মা ও শরৎ মহারাজ যে ছেলের উকিল। গিরিশবাবু ও ললিতবাবু উভয়ে ওই মূলে 16 বছর নিশ্চিত বলায় ললিতবাবুর জয় জয়কার। যেন আহ্লাদের পাখায় উড়ে এসে মা ও শরৎ মহারাজকে জানালেন। ফলে ওই বছরেই পরীক্ষা দেওয়া হলো। ললিতদার প্রসঙ্গে মনে পড়ছে মায়ের আর এক বীর ভক্ত ডাক্তার কাঞ্জিলালের কথাও। বড় ডাকাবুকো মানুষ। মায়ের কাছে তাঁরও ছিল জোর। বেশ চমৎকার বলতেন, মায়ের কৃপায়, মহারাজের কৃপায় নতুন মানুষ হব। মায়ের কাছে এসে এইটে বুঝেছি, পূর্বের সব দুষ্কৃতি ঝেড়ে ফেলতে হবে। আর দেখে নিও, আমি থলথলে বুড়ো হয়ে ফোকলা মুখে গুরুক টানতে টানতে নাতি নাতনিদের কাছে খালি হাম্বড়ামি করতে থাকব না। আমি মা ঠাকলুনকে দেখেছি, আখাল মহারাজকে দেখেছি। শক্তি থাকতে থাকতে মার কৃপায় চলে যাব।
সারাদিন ডাক্তারির কঠোর শ্রম অন্তে সারা রাত প্রায়ই মায়ের পূজায় কাটাতেন। অচলা বিশ্বাস ছিল মায়ের প্রতি। ঠিক হলো তাই। 3-4 দিনের জ্বরে হঠাৎ চলে গেলেন। কি সীমাহীন শুদ্ধতা, সরলতা, ঋজুতা দেহ ধারণ করে আমাদের উদ্ধার করতে, পথ দেখাতে এসেছিল দেবী সারদা রূপে, তা আজকের দিনের এই দমবাজি ধাপ্পাবাজি রাজ্যে ভাবলে স্তম্ভিত, আশ্চর্য হতে হয়। একদিন সকালে প্রণাম করার পর মা বললেন, রাধুকে জিজ্ঞাসা করে এসো কি খাবে। আলমারির তাকে ওই থলিতে খুচরো পয়সা আছে, নিয়ে কিনে আনো। তেলে ভাজাকে বাঁকুড়া লোকেরা বলে ভাবরা। ভাবরা আর মিষ্টি, চমচম, পান্তুয়া সব শুদ্ধ 5.5 আনা হলেই হয়। মাকে বললাম, আমি কেন নেব? মা, আপনি নিজে গুনে গেঁথে থলে থেকে বার করে দিন। টাকা কাউকে দেবার বেলায় দেখেছি শিও ললাটে ঠেকিয়ে তবে হস্তান্তর করতেন। মা মিষ্টি মিষ্টি হাসতে হাসতে বললেন, না বাবা, তুমিই নাও। তবু আমার জোর, আপনি দিন। তিনি এলোপাতাড়ি 1 খামচা তুলে দিলেন। ঠিক 5.5 আনাই তা থেকে হলো। আমার কিরকম লাগলো। পরে যোগিনমার কাছে শুনলাম, মা গুনতে পারেন না তা বুঝি জানিস না? মার যোগিনমাকে অসম্ভব ভালোবাসা, সমাদর, আদর, খাতির। বিকেলবেলা মায়ের কাছে নিত্য যেমন পিতৃগৃহ থেকে আসতেন, একদিন এসেছেন। ঠাকুর ঘরের বারান্দায় মা এ কথা সে কথার পর বলছেন, আচ্ছা মা যোগিন, আজ সকালে কতকগুলি ছেলে মেয়েকে মন্ত্র দিলাম, এই ঠিক হলো কি? তুমি বললে আমার মনটা ঠান্ডা হবে। যোগিনমা মন দিয়ে মন্ত্রগুলো শুনে বলছেন, মা, আমি একটা হতভাগী, আমাকে জিজ্ঞেস করছো? তুমি বড় বালিকার মতো সরল। তোমার মুখ দিয়ে যে বাক্য বেরুবে মা, সে যে বেদবাক্য। তাতে কি ভুলচুক হবার জো আছে? কখনোই নয়। পরে যোগিনমা শরৎ মহারাজকে বলছেন, মার ওই কথা শুনে আমি অবাক। মা আমাকে এতটা বড় মনে করেছেন। মার দেহান্তের কয়েক মাস পর বলরাম গৃহে রাখাল মহারাজ আছেন। বলছেন, উদ্বোধনে তো সবাই হৈ হৈ করছে। এক শরৎ মহারাজ আর যোগিনমা, এরা ভজনে আছেন। শিবানন্দজি আমাকে বলেছিলেন, ওই যে রে, তোরা যাকে দিদিমা বলিস, খুব সাধন ভজন করেছে, এখনো করছে। কিন্তু যখনই যোগিনমা অবুঝের মতো কিছু বলেছেন, মা দৃঢ় কণ্ঠে তার প্রতিবাদ করতে ছাড়তেন না। যোগিনমা বাপের দ্বিতীয় ক্ষেপের একমাত্র কন্যা সন্তান। তাতলে একটু বেশি সময় সময় তেতে উঠতেন। এধারে আবার মাতালের মেয়ে। মার সেবা মণ্ডলীস্থ এক ব্রহ্মচারীর কি ব্যবহারে মনে নেই, চোটে কাঁইবিচি হয়ে গিয়ে নিত্যকার গঙ্গা স্নান, জপাদি, উপাসনান্তে উদ্বোধনে ঢুকে যোগিনমা একদিন নিচ থেকে চিৎকার করে মাকে বললেন, মা, তুমি রাসবিহারীকে এক্ষুনি তাড়াও, তা না হলে আমি আর এ বাড়িতে ঢুকব না। হয় ও যাবে, না হয় আমি যাব। মা সব কলরব শুনতে পাচ্ছিলেন। যোগিনমা ওপরে পৌঁছালে মা দৃঢ়স্বরে বললেন, কেন যোগিন, ও কথা কি বলতে আছে? অলক্ষণে কথা। অবুঝ হইওনি, অবুঝ হইওনি। ঠান্ডা হও। ঠাকুরের প্রসাদী মিছরির পানা খাও। ভুলে যাও ওর কথা। ও যা অন্যায় করেছে আর করবে নি। আমি তার জামিন। তাড়ানোর কথা কি তোলে? ও ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে ঠাকুরের কাছে, আমার কাছে এসেছে। ওকে তো তাড়াতে আমি কোনো কালে পারব নি মা।
তাতে তুমি না আসো, আমি আর কি করব? একেই বলে যথার্থ ব্যক্তিত্ব বিশিষ্টতা, অথচ গণন বিদ্যা সংখ্যা বিজ্ঞানে অজ্ঞা। প্রকৃত রামকৃষ্ণ সহধর্মিণী। মা চরিত অপূর্ব সামঞ্জস্য সাম্য সুষমাময়। যাকে যখন যেটি বলা দরকার ঠিক সেই মতো বলা। তখনকার ওই ব্রহ্মচারীজি যে সত্যিকারের খাঁটি মা, আসল মা পেয়েছিলেন। তাঁর মোহময়ী মা তখন পরলোকগতা। মনে পড়ছে কত আগ্রহে দিনের পর দিন ওই ব্রহ্মচারীজি মায়ের কথাবার্তা নোট করতেন চুপি চুপি নিচের ঘরে। মায়ের কথা বলতে আজ যা পেয়েছি তার মূলে তিনি। গোলাপ মাও ওই তককে এক হাত ঝাড়লেন। তিনি কর্মে দক্ষা, জ্ঞানে কর্মে ভক্তিতে সব দিকে নয়। বলি ও যোগেন, গঙ্গা তীরে 1 লক্ষ জপ করে এলে তো কার বাবার মাথা কিনে এলে? এসেই গোটা বাড়ি কাঁপাচ্ছ। যোগিনমা বললেন, গোলাপ দিদি, তুমি আমায় বরাবরই দেখতে পারো না। মধ্যে মধ্যে নারদ নারদ না লাগলে খেলা জমে না। 2 বুড়িতে পরক্ষণেই ভাবেরও গলাগলি হলাহলি। অসম্ভব টান পরস্পরের প্রতি। তবে এই রকম খুকি খুকি খেলাও কখনো কখনো হয়েছে। আশেপাশের সর্বত্র সব সংসারের প্রতিচ্ছায়া মতো মার সংসারেও মাঝে মাঝে এই রকম একটু আধটু বেসুরো বেজে উঠত। মারও তো 5 জনকে নিয়েই কারবার, কিন্তু মা উপস্থিত থেকে সুরেলা আওয়াজকেই সবার উপরে সর্বোচ্চ ধরে রাখতেন। দ্বিতীয় আর কে মার মতো বহুকাল ধরে ঠাকুরের হাতে গড়া সোনার প্রতিমা, অক্ষরে অক্ষরে শিশুকাল থেকে? 5 বছরে বিয়ে, খেপে খেপে কয়বার দেশেই ভাগবত গঠনের সেরা মিস্ত্রিকৃত ভিতপত্তন। তারপর কর্তা ও সাধন অনলের সব ভুলে ডুব দিয়ে নিখাদ হয়ে বেরিয়ে এসে দেখলেন মা কালী পরীক্ষার জন্য শ্রীমতী সারদাকে কাছে আনিয়েছেন। 1872 পূর্ণ যৌবনে দক্ষিণেশ্বর তীর্থে সাধন সিদ্ধিপীঠে মার আগমন। 14 বৎসর ঠাকুরের চোখে চোখে মার সেবাব্রত, ধ্যান, জপ, উপাসনাময় জীবন গঠন। এক টানা প্রক্রিয়া। মার পূর্ণ সিদ্ধি তিনি থাকতেই, এই পীঠেই। বাইরে মাকে প্রকট হতে দেননি, তখন প্রয়োজনও ছিল না। যোগিনমার নহবতের স্মৃতি মনে পড়ে। ঠাকুর বলতেন, ওরে নেটু, দেখ, যে যা জিনিসপাতি আনে সব ওকে দেখাবি, জানাবি, নইলে তাদের উদ্ধার কেমন করে হবে? লোকগুরুর কার্যভার মাকে নিতে হবে বলে ঠাকুর নানা বীজমন্ত্র মাকে নিজেই জানিয়ে দেন। পরে কাজে লাগবে। শরৎ মহারাজ মায়ের দেহাবশেষে পরিষ্কার বলেছিলেন, তোমাদের যাকে যাকে মা যা যা বলে গেছেন তা অক্ষরে অক্ষরে সত্য হবে। তোমরা স্থির জেনো, ঠাকুর ও মা সত্তা, চিরসত্তা। তাঁরা ছিলেন, আছেন ও থাকবেন। তোমাদের কোনো ভয় নেই। 1920 সালে জুলাই মাসের ঘটনা। মায়ের একটি মুনসেফ দীক্ষিত সন্তান উদ্বোধনের সদরে এসেও মা টাটকা বিরহ তাপে কিছুতেই ভিতরে প্রবেশ করতে পারছেন না। শেষে সন্ধ্যারতির পর ভাবগ্রাহী শরৎ মহারাজ নিজে বৈঠক হতে উঠে রোয়াকে ওই অজস্র রোরুদ্যমান ভক্তের বুকে মাথায় ক্রমান্বয়ে হাত বুলিয়ে বুলিয়ে তাকে ঠান্ডা করে ভেতরে ঢোকালেন। বললেন, তার মতন কি তুমি আমাদের কাউকে পাবে? তার মতন তিনি। এসো, ভিতরে এসো, মার প্রসাদ ধারণ করো, ঠান্ডা হও। শরৎ মহারাজ কখনো একটি বাজে বাক্য ব্যয় করেননি। তাঁরই হৃদয়োত্থিত বাণী, ঠাকুর ও মা অভেদ, তোমরাও পরে বুঝবে।
যারা মার আশীর্বাদ পেয়ে ধন্য হয়েছ, তাদের আর খেদ কি? ঠাকুরের স্পর্শ পেয়েছ, এখন কাজে লাগো। লোকে তোমাদের দেখে অবাক হয়ে যাক। স্বামীজিকে সর্বদা সামনে রেখে চলো, যোগ্য হও। একটি কলকাতার মেয়ে মায়ের ছোট নহবতে একদিন ভাবের ঘোরে খেঁচা ম্যাচা হয়ে লাথি মেরে জলের জ্বালা ভেঙে আতান্তর ঘটায়। সর্বংসহা মায়ের বিরক্তি নাই, উল্টে প্রভুকে বললেন, আচ্ছা, আহা, ওর মতো আমার কি ভাব হবে নি? তিনি আশ্বাস দিলেন, বললেন, ওরা শহুরে, খালি হই হই হুজুগে, বেহায়া, লজ্জার মাথা খেয়েছে, এক পা বটগাছে আর এক পা বেলগাছে, আস্ত গোটা পাঁঠা চিবিয়ে গেলে। ওদের মতো তুমি কেন হতে যাবে? তোমার সব কিছুই হবে, অপেক্ষা করো। তোমার লজ্জাশীলা ভাব, তুমি বহু ওপরের থাক। ওরা তোমার তুলনায় অনেক নিচু থাকে। অন্তঃসলীলা ফল্গু শোনো নাই? রাখাল মহারাজ অকপটে বলেছেন, সুধীর, আমরা তোমাদের সমাধি করিয়ে দিতে পারি, মা কিন্তু আমাদের চেয়ে আরও ভালোভাবে পারেন। স্বামী বিবেকানন্দ গুরুভাইদের লিখেছিলেন, মা ঠাকুরানী কি বস্তু পরে বুঝবে। মাকে অবলম্বন করে আবার জগতে গার্গী মৈত্রেয়ী উদয় হবেন। মার কৃপার কথা সুশীল মহারাজ মার্কিন দেশ থেকে এসে বেলুড়ে বলছেন, জিওমেট্রি বেচে পাথেয় জোগাড়। চলেছি কাদা মেখে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি। টকটকে লাল গোলার মতো সুন্দর ব্রাহ্মণের ছেলেকে সহসা মেটে ঘরের দাওয়ায় উপস্থিত দেখে প্রথম দর্শনেই উচ্চৈঃস্বরে বলে উঠলেন, বাবা, তুমি কলকাতার ছেলে, এত কষ্ট করে এসেছ। আমি আশীর্বাদ করি তোমার ভববন্ধন মোচন হোক, তোমার ভববন্ধন মোচন হোক। সেই আশীর্বাদের জোরই তো আমার জীবনের একমাত্র জোর। তাতেই দিন কেটে যাচ্ছে, মাই ভরসা, পরম ভরসা। চন্দ্রমোহন দত্ত মায়ের বাজার সরকার, রোগা হাড়ে ভেলকি খেলাচ্ছে, অনলস কর্মী, মার কৃপাপাত্র। উদ্বোধনের একতলায় সুধীর মহারাজ অর্থাৎ স্বামী শুদ্ধানন্দ শেখাচ্ছেন, মার কাছে গিয়ে চাও, আমায় ব্রহ্মজ্ঞান দিন। মা প্রসাদ দিয়ে হাসতে হাসতে বললেন, শেখানো কথা, তুমি আমাকে দেখতে পাচ্ছ, তোমার এতেই সব হবে। এর পিছনে একটি ঘটনা আছে। এর আগে একদিন ওই কথা মাকে বলতে সুধীর মহারাজ তাঁকে পাঠিয়েছিলেন। সেদিন চন্দ্রমোহন মায়ের কাছে গিয়ে ঘাবড়ে গিয়েছিলেন, অথচ চন্দ্রমোহন মায়ের কাছে সদা সর্বদা যাতায়াত করেন, কথাও বলেন স্বচ্ছন্দে। মা তখন পূজা করছিলেন। চন্দ্রমোহনের দিকে তাকিয়ে মা ইঙ্গিতে জিজ্ঞাসা করেন, কি? ঘাবড়ে গিয়ে চন্দ্রমোহন কোনো রকমে বললেন, প্রসাদ। মা ইশারায় দেখিয়ে দেন, ওই ওখানে আছে, নিয়ে যাও। দ্বিতীয় দিন আবার সুধীর মহারাজ চন্দ্রমোহনকে শিখিয়ে পড়িয়ে পাঠালে মা অমন বলেন। 1906 সাল। শরৎ মহারাজ এক যুবককে বলছেন, মাকে আজ গুরু রূপে পেয়ে গেলে, তাঁর কথা মতো সাধন করলে জগদম্বা স্বরূপে তাঁকে পাবে, উপলব্ধি করবে, কিন্তু খাটতে হবে। যারা বলে মাকে দেখেছি, মার কৃপা পেয়েছি, আমাদের আবার সাধন কি? তাদের কথা তো ঠিক, কিন্তু যারা ওরকম বলে তারা আসলে ফাঁকিবাজ। ফলে ওসব ফাঁকির বুলি। মা সিদ্ধির দ্বার খুলে দিয়েছেন, তোমাকে তো সেই দ্বারে যেতে হবে, সিদ্ধি দ্বারে পৌঁছতে হবে। 1912 থেকে 1913 সালের কথা।
বিজ্ঞান মহারাজ বলছেন, শরতের বৈঠকখানায় বসে আছি। ওপর থেকে মাকে পেন্নাম করবার ডাক এলো। এক এক ধাপ সিঁড়ি দিয়ে উঠছি। অন্তরে এক এক করে সঙ্গে সঙ্গে এক একটি পদ্ম ফুটে উঠছে। পরমানন্দে গোটা দেহমন ভরে উঠল। এই দিব্যানুভবের সময় নিশ্চয় তাঁর নেতার কথা মনে পড়ছিল। 1898 সালে বলরাম মন্দিরে স্বামীজি তাঁকে মৃদু তিরস্কার করেছিলেন। বলেছিলেন, ও কিরকম প্রণাম পেশন? মাকে কি ওইভাবে প্রণাম করে? সাষ্টাঙ্গ প্রণাম করো মাকে। আবার ওই বছরই সুধীরকে মন্ত্রদীক্ষা দিয়ে মায়ের বাগবাজারের ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে মায়ের পায়ে ফেলে দিয়ে বলেন, এই ছেলেটাকে মা ভালো করে আশীর্বাদ করুন তো। মাকে দর্শন করতে যাওয়ার সময় স্বামীজির একটি রীতি পরিলক্ষিত হতো। ঘন ঘন নিজের মাথায় ব্রহ্মবাড়ি জল ছিটোচ্ছেন। আবার গঙ্গা স্নানান্তে নিত্য প্রাতে প্রণাম করতে যাওয়ার সময় শরৎ মহারাজের কি তটস্থ ভাব, কি সমীহ, কি অপরিসীম শ্রদ্ধায় না দেখেছি। স্বামীজি যূথপতি, সত্যকার নায়ক। তিনি সকলের আগে মায়ের স্বরূপ, মায়ের মহিমা বোঝেন। দেখেছিলেন মা স্বয়ং আদ্যাশক্তি। মা দয়া করে ব্রহ্মজ্ঞান দিলে তবে জীবের ব্রহ্মজ্ঞান হয়। স্বামীজি, মহারাজ, যোগেন মহারাজ, শরৎ মহারাজ, বাবুরাম মহারাজ প্রভৃতি বিজ্ঞ বোদ্ধারা মায়ের সম্বন্ধে যা বলার বলেছেন। সঙ্গে সঙ্গে দেখেছেন এইটি সর্বদা সবার উপর মনে রাখতে হবে। মা স্বামীজি প্রভৃতিদের প্রণাম নেওয়ার সময় আত্মসংস্থা আত্মাধিরূঢ়া হয়ে যেতেন। দেখা যেত এই সব প্রথিত মাতৃভক্তেরা চলে গেলে মাকে প্রকৃতিস্থা বা সহজ হতে নিম্নভূমিতে নামতে বেশ একটু দম নিতে হচ্ছে। মূলের কথা মনে পড়ে। কর্তা নবতের দিকে চেয়ে মাস্টারমশাইকে বলেন, রামলালের খুড়ি গো, ওখানে থাকে, যাকে সামনে রেখে জীব উদ্ধারের কাজ চলছে। মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। 1918 সাল। বলরাম মন্দিরে স্বামী তুরীয়ানন্দ ডাক্তার দুর্গাপদ ঘোষকে মার কৃপার কথা বলতে বলতে লাল হয়ে গেলেন। ভাবের পর্দায় চড়ে উঠে বললেন, ডাক্তার, দেখছ কি, মার কথা কি বুঝছ? কানে শুধু মন্তর নিলে হবে কি? প্রাণে যদি তার চর্চা না করো? অন্তিমে মুক্তি নিশ্চিত, রেজিস্ট্রি করা আছে। কিন্তু যদি খাটো, সাধন করো ওই মন্ত্রের, তাহলে জীবন মুক্তির আস্বাদে ধন্য হবে। তবেই মাকে বুঝতে পারবে, বুঝে নিয়ে জগৎ থেকে চলে যেতে পারবে। 56 বছর কোথা দিয়ে চলে গেল, মনে হচ্ছে যেন এই কাল হলো। 21শে জুলাই 1920 সকাল 10টা। উদ্বোধন। কাল মহানিশায় মা লীলাদেহ ফেলে রেখে শরৎ মহারাজের ভাষায় কৈলাস যাত্রা করেছেন। সারা ভারতের অগণন মার ভক্তের ভিড়ে ছোট বাড়িটি গিসগিস করছে। ঠাকুর ঘরে মার দেহ অজস্র পুষ্প সম্ভারে সাজানো। শ্রীচরণে অলুপ্ত রাগ, সীমন্তে সিঁদুরের খেলা। কাতারে কাতারে ভক্ত একে একে শেষ প্রণাম নিবেদন করছেন। পদতলে মার জয়া, মার সখী যোগিনমার দুই চোখ দিয়ে অঝরে অশ্রুবারি শেষ পূজা প্রপাতবৎ বয়ে চলেছে। মার দেহে মেঝেতে নত হয়ে প্রণাম করলাম। যোগিনমা আমার মাথাটি মায়ের শ্রীচরণে খানিকক্ষণ ধরে রেখে দিলেন। বালক মাকে কতটুকুই বা পুছবে। মার দেহান্তের দ্বিতীয় দিবসে গম্ভীর শারদানন্দ মহারাজ সহকারীকে কেন্দ্রে কেন্দ্রে জানিয়ে দিতে বললেন যে দুছত্র সমাচার, তা মনে আছে স্পষ্ট।
গত পরশ্ব মহানিশা রাত ১টায় পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানী কৈলাস যাত্রা করিয়াছেন। ১৩ দিবসের দিন শ্রী শ্রী ঠাকুর এবং তাঁহার বিশেষ পূজা করিবে। আর একটিও অতিরিক্ত শব্দ নয়।